ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, নিয়ম অমান্যের শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে প্রশাসনের বৈঠকে। সন্ত্রাসীদের ভিডিও করাতে সাংবাদিক তুহিনের ওপর হামলা, ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব। প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার 7। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে একাধিক বা পুরো আসনেই ভোট স্থগিত। রংপুরে সিইসি, বয়সভিত্তিক ও অসুস্থ ভোটারদের জন্য হতে পারে আলাদা লাইন। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা, দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক। দূতাবাস ও ক্রিমিয়া রাশিয়ার দখলে রেখে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাবের জাতীয় সম্মেলন রাজধানীর কাকরাইল উইলস লিটল ফ্লাওয়ার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরাসরি চলে যাচ্ছি সেখানে। চিকিৎসা করার পরে আমি বিখ্যাত চিকিৎসক অশোক সেন, তার সঙ্গে আমি কথা বলছিলাম। তা আমি তাকে বললাম যে আচ্ছা, আমাদেরকে ভারতে আসতে হয় কেন? আপনারা কি মনে করেন যে আমাদের চিকিৎসকের মান আপনাদের চেয়ে নিচে? কোনো মতেই না। আপনাদের চিকিৎসকের মান আমাদের সমান তো বটেই, কোনো ক্ষেত্রে বেশি। সমস্যাটা অন্য জায়গায়। আপনাদের যে সিস্টেম, সেই সিস্টেমে আনফর্চুনেটলি ডাক্তার সাহেবরা সঠিকভাবে তাদের কাজগুলো করতে পারে। আজকে শুধুমাত্র রাজনৈতিক মত থাকার কারণে, কোন একটা দলকে ভালোবাসার কারণে 20 বছর ধরে সিরাজগঞ্জের সারজাতে আপনার শিয়ালদা কিনা পেখাটার কুটিবাড়ি আছে, না আপনার সিরাজগঞ্জে, হ্যাঁ, সেইখানে একজন চিকিৎসককে বদলি করে শুধুমাত্র রাজনৈতিক কারণে তাকে রেখে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাকে এদিকে নেওয়া হয়, ভোলাতে রেখে দেওয়া হয়েছে, তাকে আনা হয়। আমার কথা বলি, আমি যখন কাশিমপুর জেল থেকে অত্যন্ত অসুস্থ হয়ে, আমরা অনেক চিকিৎসক এখানে আছেন, তারা জানেন, তারা দেখেছেন, আমার যখন পিজিতে রেফার করলো জেল কর্তৃপক্ষ, আমি আসলাম হুইলচেয়ারে, বটেই অত্যন্ত অসুস্থ ছিলাম। তারা যখন আমাদের চিকিৎসকরা, তারা যখন পিজিতে ছিলেন, তারা দেখেছেন যে আমি উঠে দাঁড়াতে পারছি না, বসেছিলাম। আমাকে সারাদিন ওই হুইলচেয়ারে ডিরেক্টরের রুমের সামনে দাঁড়িয়ে রাখলো, বসিয়ে রাখলো, এবং তাদের ন্যূনতম সেই সৌজন্যটুকু হয়নি যে আমাকে ভেতরে দিয়ে বসিয়ে আমাকে ডাক্তার দিয়ে চিকিৎসা করা। শুধু তাই নয়, আমার তখন আপনার ক্যারোলিন আর্টারি ব্লক হয়ে গিয়েছিল, আপনারা কি জানেন। সেই ক্যারোলিন আর্টারির চিকিৎসার জন্য আমাকে যখন আপনাদের পিজির চিকিৎসক সাহেবরা রেফার করলেন যে তাকে বিদেশে পাঠানো দরকার, আমাকে সরকার অনুমতি দেয়নি। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে রিট করে 3 বার মেডিকেল বোর্ড তৈরি করে আমাকে আপনার বাইরে যেতে হবে। এটা কেন? এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, আমাদের দেশে আমরা যে পারস্পরিক হিংসা, জিজ্ঞাসা, আপনার এর মধ্য দিয়ে যে একটা কালচার তৈরি করেছি, এই কালচারটা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে সকালেই একটা বই চোখে পড়লো আমার। বইটার নামটা হচ্ছে আত্মকলহে বাঙালি। ড্যাবের জাতীয় সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব। সরাসরি ছিলাম সেখানে।
কোনো ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা হলে আশেপাশের একাধিক কিংবা পুরো আসনের ভোট গ্রহণ স্থগিত হতে পারে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। সকালে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। এ সময় নির্বাচনী আইনের সংশোধনের বিভিন্ন অংশ তুলে ধরে সিইসি বলেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের প্রতি আগ্রহী করতে সচেতনতামূলক কার্যক্রম হাতে নেবেন তারা। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হলে দলগুলো নির্বিঘ্নে ভোট উৎসবে অংশ নেবে বলেও মন্তব্য করেন তিনি। কেউ ভোট বর্জন করলেই তাকে দেশদ্রোহী বলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সুষ্ঠু ভোট বাস্তবায়নে গণমাধ্যমের সহযোগিতা চান তিনি। বলেন, আগামী সংসদ নির্বাচনে কেন্দ্রীয় ব্যবস্থাপনা সংশোধন হলে বয়সভিত্তিক, নারী কিংবা অসুস্থদের জন্য আলাদা ভোটের লাইনের ব্যবস্থা করা হবে। কোনো এক কনস্টিটিউয়েন্সিতে গোলমাল করলে একটা কেন্দ্র, দুইটা কেন্দ্র, একাধিক কেন্দ্র পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেওয়ার ক্ষমতা দেখি। যদি বেশি গোলমাল দেখি পুরো কনস্টিটিউয়েন্সি বাতিল করে দেবো, যে তোমার ভোট বন্ধ, পরে আরেকদিন নেব। সেই আইনও করতেছি এখন আমরা। এই যে বললাম, উদ্যোগ যে নিব, যে আমরা সচেতনতা কর্মসূচি সিরিয়াসলি নিব এবং তাদেরকেও আশ্বস্ত করব যে একটা ফেয়ার ইলেকশন আমরা অ্যারেঞ্জ করব। সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, প্রার্থী ও ভোটারদের ভূমিকা নিয়ে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফডিসিতে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে বক্তব্য রাখছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। সরাসরি যাচ্ছি সেখানে। তাহলে আওয়ামী লীগের ভোট কি 5% ছিল? ছিল না তো, আরো বেশি ছিল। তাহলে 5% ভোটার যায় নাই কেন? কারণ ভোটার মনস্তত্ত্বভাবে চিন্তা করেছে, আমি গেলেও যা, না গেলেও তা। আমি গেলেও আমাদের কাদের ভাই জিতবেন, না গেলেও কাদের ভাই জিতবেন। তো এই হচ্ছে আমাদের নির্বাচনের পরিস্থিতি। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে এতক্ষণ কথা বললাম, এত প্রত্যাশা করলাম যে রাজনৈতিক দলগুলো খুব ভালো আচরণ করবে, দায়িত্বশীল আচরণ করবে। তা আমাদের তো একটা কথা প্রচলিত আছে, চোরে না শুনে ধর্মের কাহিনী। এটা তো সত্য কথা। এখানে আমরা দেখতে পাচ্ছি, যেটা তোমরা বারবার তুলে ধরেছ, যে এখানে তরুণ সমাজের ভূমিকা, এখানে মিডিয়ার ভূমিকা, এখানে সোশ্যাল মিডিয়ার ভূমিকা, এখানে নানা ধরনের ভূমিকাকে এখানে তুলে আনতে হবে, যাতে কেউ কিছু করলেই সমস্বরে সবাই এটার প্রতিবাদ করতে পারে। যেটা আমাদের জুলাই অভ্যুত্থানের সবচাইতে বড় জিনিস আমাদের সামনে এসেছে। সবচাইতে মনে রাখতে হবে যে আমাদের হাতে আজকে যে ক্ষমতা এসেছে, আমাদের হাতে আজকে যে শক্তি এসেছে, এটাকে কিন্তু অপব্যবহার করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজনৈতিক দলগুলো খুব দ্রুত 15 বছরের ইতিহাস ভুলে গেছেন। ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় কথা বলছিলেন এবি পার্টির চেয়ারম্যান। সরাসরি ছিলাম সেখানে। হল কমিটি ঘোষণা ও হল রাজনীতি বন্ধের প্রতিবাদে গেল রাতে টানা বিক্ষোভের পর আলোচনায় বসবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দুপুরে আলোচনা শুরুর কথা রয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনপ্রশাসন ও প্রকাশনা দপ্তর। আলোচনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, প্রক্টরিয়াল টিম ও হল প্রভোস্টদের উপস্থিত থাকার কথা রয়েছে। শুক্রবার মধ্যরাতে ছাত্র দলের হল কমিটির প্রতিবাদে বিক্ষোভে নামেন সাধারণ শিক্ষার্থীরা। 2024 সালের 17 জুলাই ঘোষিত ফ্রেমওয়ার্ক মেনেই হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে নিয়ম অমান্যের আইনগত বিধান ও শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। হল কমিটি ঘোষণার প্রতিবাদ ও হল রাজনীতি বন্ধের প্রতিবাদে গেল রাতে বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ক্যাম্পাস থেকে যুক্ত হয়েছেন আতিক মিসবা লগ্ন। জানাবেন, হল রাজনীতি বন্ধের পর ক্যাম্পাসে এখন কি পরিস্থিতি, আর বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক কখন নাগাদ অনুষ্ঠিত হতে পারে? উজ্জ্বল, একদম সকাল থেকেই ক্যাম্পাসে একদম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। কারণ কালকে সারা রাত ধরে যারা সাধারণ শিক্ষার্থীরা আছেন তারা আন্দোলন করেছেন, বিক্ষোভ করেছেন এবং তার পরবর্তী সময়ে কিন্তু তারাও জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বা প্রশাসন থেকে জানানো হয়েছে যে আজকে হলের প্রভোস্টদের সাথে প্রশাসনের একটি বৈঠক চলবে। এবং আমরা কিছুক্ষণ আগেই কিন্তু আমি কথা বলেছি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সাথে। তিনি আমাকে নিশ্চিত করেছেন যে আজকে দুপুর 12টায় মূলত বৈঠকটি শুরু হবে। অর্থাৎ দুপুর 12টায় যে বৈঠকটি
বৈঠকটি শুরু হবে দুপুর 12টায়। বৈঠকের মাধ্যমে আসলে কয়েক ধাপে ধাপে পুরো বৈঠকটি চলবে। অর্থাৎ প্রথমত যদি বলতে চাই, প্রথমত যারা হলের প্রভোস্ট রয়েছেন বা যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে বৈঠক চলবে। আসলে হলগুলোতে আদৌ কোনো ছাত্র রাজনীতি থাকবে কিনা বা কোন পরিস্থিতিতে যাবে, বা ডাকসু নির্বাচন যেহেতু দরজায় করা নাড়ছে, তো সেটার আসলে পরিস্থিতি কি হবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এবং এর পরবর্তী সময়ে তারা আসলে শিক্ষার্থীদের সাথেও বসতে চান, কারণ এখানে যারা শিক্ষার্থীরা রয়েছেন তারাও আসলে 2024 সালের 17 জুলাই যে ফ্রেমওয়ার্ক করা হয়েছিল, সেই ফ্রেমওয়ার্ক অনুযায়ী কিন্তু তারা আসলে কাঠামোগতভাবে ডাকসুর বাইরে কোনো ছাত্র রাজনীতি চান না। অর্থাৎ হলগুলোতে পৃথকভাবে কোনো রাজনৈতিক দল তাদের প্রভাব বিস্তার করবেন, আসলে এটাকে তারা কোনোভাবেই মানতে নারাজ। এবং এর প্রেক্ষিতে যেহেতু গতকালে আন্দোলন হয়েছে, প্রক্টর আরেকটি বিষয় আমাদেরকে নিশ্চিত করেছেন, সেটি হচ্ছে যে শুধুমাত্র শিক্ষার্থীরা নন, শিক্ষকরাও যেহেতু বিশ্ববিদ্যালয় পাঠদানের সাথে খুবই গুরুত্বপূর্ণভাবে জড়িত, শিক্ষকদের সাথেও তারা পরবর্তীতে ধাপে ধাপে বসবেন এবং সর্বশেষে তারা আইন কর্মকর্তাদের সাথে বসবেন। যেহেতু ফ্রেমওয়ার্কের বিষয়টি আইন হিসেবে স্বীকৃত হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে এই ফ্রেমওয়ার্কের বিষয়টিকে একটি পূর্ণাঙ্গ কাঠামোগত আইন হিসেবে রূপান্তরের জন্য আসলে কোন কোন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কাজ করতে চাচ্ছেন। এবং তারা আরেকটি বিষয় আমাদেরকে জানিয়েছেন বা নিশ্চিত করেছেন যে সার্বিকভাবে আসলে যে আইন বা যে ফ্রেমওয়ার্ক থাকবে সেটি যেন সার্বজনীনতা পায়, সেই লক্ষ্যেই তারা আজকে ধাপে ধাপে বৈঠকে বসবেন। তো উজ্জ্বল, এই ছিল এখান থেকে সর্বশেষ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন আতিক মেজবার লগ্ন। আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন উপলক্ষে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোকে দায়িত্বশীল আচরণ এবং নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। ঐক্য বিনষ্ট হলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। এখন টিভিকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে জানান সাম্প্রতিক ঘটে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান বিষয়। ওমর ফারুকের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দীর্ঘ 6 বছর পর আবারও ভোটের দামামা ঢাকা বিশ্ববিদ্যালয়ে। 9 সেপ্টেম্বর নির্বাচিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসুর নেতৃত্ব। ডাকসু নির্বাচন ঘিরে এরই মধ্যে তৎপরতা বাড়িয়েছে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো। চলছে প্যানেল তৈরির কাজ। তবে এই ভোট ঘিরে আছে ক্যাম্পাসের নিরাপত্তার ইস্যুটিও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক নিয়াজ আহমেদ খান জানান, ইতিমধ্যে ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে 186টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রক্টোরিয়াল টিমকে সহযোগিতা করতে নিয়োগ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের 6টি স্থানে ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, কেউ বাধা দিতে চাইলে সেটিও সবার সামনে তুলে ধরা হবে। লাইটিংয়ের কাজ যতদূর সম্ভব বাড়ানো হয়েছে। সীমিত সামর্থ্যে আমরা ব্যাপকভাবে মানুষের জনসচেতনতা বাড়ানোর জন্য বিভিন্ন পরিসরে আলাপ করেছি। এখন ডাকসুকে কেন্দ্র করে কোনো মহল যদি বাধা দেওয়ার চেষ্টা করে, ডাকসুকে কেন্দ্র করে যদি কোনো জায়গায় আমরা সহযোগিতার কমতি হয়, সেটি যেরকম পরিষ্কারভাবে সবাই দেখবে, ঠিক একইভাবে ডাকসুকে কেন্দ্র করে যারা সহযোগিতা করছেন তাদের প্রতিও সাধুবাদ। ভোটের এই আয়োজনের মাঝেই গত কয়েকদিন আগে টিএসসিতে ছবি প্রদর্শন নিয়ে বিরোধে জড়ায় ছাত্র সংগঠনগুলো। এ বিষয়ে উপাচার্য বলেন, বিষয়টি জানা মাত্রই ব্যবস্থা নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আসন্ন ডাকসু নির্বাচন উপলক্ষে ছাত্র সংগঠনগুলোকে নিজেদের স্বার্থে ঐক্য বজায় রাখার আহ্বান তার। এই ঘটনা জানার 45 মিনিটের মধ্যে প্রক্টোরিয়াল টিম এখানে গিয়েছে এবং আমরা সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলির সাথে মিলে ছবিগুলো সরিয়ে নিয়েছি। সংগঠনগুলো তাদের নিজের স্বার্থেই এখন অত্যন্ত সচেতন এবং সংবেদনশীল থাকা প্রয়োজন, যাতে পরমতের প্রতি আমরা সহিষ্ণু থাকি এবং আমরা একটা বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছি। এই সময় যেন আমাদের ফাটলের কারণে তৃতীয় পক্ষ সুযোগ নিতে না পারে, এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন শিক্ষকের সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী পোস্ট দেওয়ার অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেয়। এতে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিরুদ্ধে। তবে উপাচার্যের দাবি, লিখিত অভিযোগের ভিত্তিতে এবং ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টের অনুযায়ী তাকে একাডেমিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তবে তাকে চাকরিচ্যুত বা তার বেতন কর্তন এমন কিছুই করেনি প্রশাসন। ব্যাপক আলোচনা হয়েছে। সেই আলোচনার ভিত্তিতে লিখিত অনুরোধের পরিপ্রেক্ষিতে তাকে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে দেওয়া হয়েছে, তথ্যানুসন্ধান কমিটি, এবং তাকে একাডেমিক কাজ থেকে বিরত রাখা হয়েছে। তিনি যদি নির্দোষ প্রমাণিত হন তিনি ফেরত আসবেন। তাকে সাসপেন্ডও করা হয়নি, বেতনও বন্ধ করা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ও তোফাজ্জল হত্যার ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এমন দাবি করে উপাচার্য বলেন, যে কোনো সহিংস ও বিশৃঙ্খলা ঘটনা রোধে তৎপর তারা।
ওমর ফারুক, এখন, ঢাকা। ব্যবসায়ী বাদশাকে ছুরি নিয়ে তাড়া করার ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। সকালে গাজীপুরে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান র্যাবের কোম্পানি কমান্ডার KMA মামুন খান চিশতি। এছাড়া র্যাবের হাতে আটক হওয়া স্বাধীন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তি দেন বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। এদিকে আলোচিত হত্যাকাণ্ডে এখন পর্যন্ত কেটু মিজান ও তার স্ত্রী গোলাপি সহ 7 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে গেল বৃহস্পতিবার রাত 7:45টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিবেদক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে কেটু মিজান ও তার সহযোগীরা। এরপর তুহিনের বড় ভাই বাদী হয়ে থানায় অজ্ঞাত 20 থেকে 25 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। এখন আসামিরা নিজেদেরকে পার পাওয়ার জন্য অনেক কথাই বলবে, এটা তদন্ত সাপেক্ষ বিষয় এবং তদন্তের সাথে আমরা মনে হয় একটু সময় নিয়ে আপনাদেরকে জানালে ভালো হয়। আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে গেল বছরের আজকের দিনে ঢাকার শৃঙ্খলা সামাল দেয় ছাত্র জনতা। ঢাকার ট্রাফিক নিয়ন্ত্রণ, ডাকাতি প্রতিরোধে রাতভর পাহারা সহ নানা দায়িত্ব পালন করে রাজনৈতিক দল ও শিক্ষার্থীরা। প্রতিহিংসা পরায়ণ হয়ে যেন মবের সৃষ্টি না হয় তার জন্য বিএনপি, জামায়াত সহ সকল দলের ঐক্য চোখে পড়ে। অন্যদিকে ভারতের কয়েকটি গণমাধ্যম চালায় উদ্দেশ্য প্রণোদিত গুজব ছড়ানোর অভিযোগ। এতে যেন আরও ঐক্যবদ্ধ হয়ে ওঠে দেশের মানুষ। আরও জানাচ্ছেন শাহাদাত অব্র। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশ থেকে পালায়নের পর বদলে যায় এই শহর। শহর জুড়ে তখন মহাতাণ্ডবের ক্ষতচিহ্ন, দেয়ালে লেখা স্লোগান, কারো মুখে বিজয়ের হাসি। আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের খেয়াল খুশি মতো ব্যবহারের অভিযোগ, প্রমাণ সবই ছিল স্বৈরাচারের তকমা পাওয়া আওয়ামী সরকারের বিরুদ্ধে। তবে 5ই আগস্টের পট পরিবর্তনে দেশ জুড়ে আইন শৃঙ্খলা ভেঙে পড়ে, তছনছ করা হয় গণভবন। এখানে বসেই আন্দোলনকারীদের গুলির নির্দেশনা দেন শেখ হাসিনা। আইন শৃঙ্খলা বাহিনীহীন দেশে গুজব আর আওয়ামী অপপ্রচারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সে সময়ও বড় ভূমিকা রাখে সাহসী ছাত্র জনতা। তাই রাতে মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে রাতভর বিএনপি, ইসলামী আন্দোলন, জামাত ইসলামী সহ বেশ কিছু রাজনৈতিক দলের কর্মীরা ও ছাত্র জনতা পাহারা দেন। নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীও মাঠে নামে। তবু সুযোগ সন্ধানীরা দখল ও ডাকাতির মাধ্যমে আতঙ্ক ছড়ায়। নানা জায়গায় বিভিন্নভাবে ঘটে খুন ও গণপিটুনির ঘটনা, যার অধিকাংশ হয় পূর্বশত্রুতার জেরে। আর সেই সুযোগই নেয় ভারতীয় গণমাধ্যম। বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে ছড়ায় গুজব। বিএনপি এবং জামাত ইসলামী দল হিসেবেও তারা একটা অসাধারণ ভূমিকা পালন করেছে। তারা তাদের প্রত্যেক এগুলোকে, যাতে মানুষ এই সময় এই প্রতিশোধ পরায়ণ হয়ে না ওঠে, এটা তারা যথেষ্ট করবার চেষ্টা করেছে। তা আমার মনে আছে যে ওই থানা থেকে পুলিশ যে খেতে বের হবে, তারাও সেটা বের হচ্ছে না, ভিতর থেকে তালা মারা। তো একটানা 3 দিন আমরা পালাক্রমে বাহির থেকে তাদেরকে খাবার দিয়ে এসেছি, যেটা তারা জুজুর ভয় দেখিয়ে এবং বিভিন্ন বলতো না যে আওয়ামী লীগ না থাকলে 5 লাখ মানুষ মারিয়ে ফেলবে, এই বিভিন্ন করবে। কিন্তু কি অভূতপূর্ব সংযম এবং দূরদর্শিতার পরিচয় বাংলাদেশ মানুষ দিয়েছে, এটা আসলে অবাক করবার মতো। 7, 8 ও 9 আগস্ট সারা দেশের ছাত্র জনতা নামে অন্যায়ের বিরুদ্ধে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনে, ট্রাফিকের দায়িত্ব নেয় নিজের কাঁধে। গ্রাফিতির মাধ্যমে দেয়ালে দেয়ালে বিজয়ের গল্পকথা লিখতে থাকে তারা। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং মন্দির ও গির্জা পাহারা দিতে নেমে পড়ে ছাত্র জনতা। ডাকাতি ঠেকাতেও সারা রাত পাহারা দেয় এই ছাত্র জনতা। আমরা কক্সবাজারে একটা টিম গঠন করি, সমন্বয়করা সহ সকলে মিলে সেদিন রাতে মন্দির পাহারা দেওয়া হয়। তারপর ইভেন আমাদের সেই এলাকার যারা এমপি ছিল তাদের বাড়িতে কিন্তু লুট হচ্ছিল, বিভিন্ন লুটতরা চলছিল, চুরি ডাকাতি চলছিল, সেগুলো কিন্তু আমরা প্রতিহত করেছি। বিভিন্ন জায়গায় আপনার তল্লাশি, তারপর হচ্ছে আপনার
ট্রাফিকের কাজ শুরু করেছি এবং ওইখানে আমরা দেখেছি যে অনেক পলাতক, অনেক আসামি তখন অনেক মানে লুটতরাজ, টাকা পয়সা এসব পালাতে গিয়ে তখন আমরা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, যৌথ বাহিনীর হাতে ধরে দিতে সক্ষম হয়েছি। এছাড়াও রংপুর মহানগরী ও জেলার ৮ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়গুলো পাহারা দেয় বিএনপি ও জামায়াত নেতারা। চট্টগ্রামে হাটহাজারীতে কালী মন্দির সহ অন্যান্য উপাসনালয়ে পাহারা দেন হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা। এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক। পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে ভারতীয় গণমাধ্যমের উদ্দেশ্যমূলকভাবে প্রচারণা ও গুজব, অপতথ্য ছড়ানোয় গভীর উদ্বেগ জানান দেশের শিক্ষক, সাহিত্যিক ও সাংবাদিকরা। এত বড় একটি গণ অভ্যুত্থানের পর আশঙ্কাজনক ক্ষতি ছাড়াই আবারও ফিরে আসে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী। এটি দেশের মানুষের জন্য সহনশীলতার নজির হয়ে থাকবে বলে মনে করেন অনেকেই। একটা বিপ্লবের পরে যে ধরনের মানুষের মধ্যে উৎসাহ, উদ্দীপনা, আমরা ভাবছিলাম হয়তো বিশাল রকমের অনেক কিছু হয়ে যাবে। যে ধরনের ফল হয়েছে আওয়ামী লীগ রেজিমের, যেভাবে একটা রাষ্ট্রের ইমাম, আপনার রাষ্ট্রের প্রধান বিচারপতি, এমন কোনো ইনস্টিটিউশন নাই যে ইনস্টিটিউশনের হেডরা আইদার তারা পলায়ন করে নাই অর তারা লুকায় নাই। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়েও এই রাষ্ট্র কিন্তু সেই লেভেলের কোনো ম্যাসাকার করে নাই। যেগুলো হয়েছে এগুলো চুরি ডাকাতি কিছু হয়েছে, ম্যাসিভ স্কেলে কোনো ভায়োলেন্স তারা করে নাই। এটাই এই জাতির দুর্বলতা, এটাই এই জাতির সফলতা। এই অভ্যুত্থান দেশের মানুষের ঐক্যের সাক্ষী। সাক্ষী হয় ফ্যাসিবাদের পতনের, স্বপ্নের শুরু হয় নতুন বাংলাদেশের। শাহাদাত অফরো, এখন, ঢাকা। আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি। চিন্তা ভাবনা আপনার প্রফেশন নিয়ে হোক, আপনার সংগঠন নিয়ে হোক, সেটার রিফ্লেকশন বা বাস্তবায়ন, সবকিছুর বাস্তবায়ন বা প্রতিফলন যারা ঘটাবেন, আপনি সেই ব্যক্তিগুলোকে সেই দায়িত্বটা আপনি অর্পণ করতে যাচ্ছেন। কাজেই এটি একটি অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি। ঠিক একইভাবে জাতীয় রাজনীতির ক্ষেত্রে জনগণ যখন ভোট দেয়, জনগণ ভোট দিয়ে যখন তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করে, তখন অবশ্যই একজন ইন্ডিভিজুয়াল হিসাবে যে ভোটার, সে বিবেচনা করে যে স্বাভাবিকভাবেই তার এলাকা নিয়ে, তার দেশ নিয়ে, অথবা তার যতটুকু চিন্তা ভাবনা আছে বিভিন্ন বিষয়, সেটির কতটুকু বাস্তবায়ন কোন ব্যক্তিটি করতে পারবে, অন্তত বাস্তবায়নের রূপ হলেও কিছুটা দিতে পারবে। অনেকগুলো ব্যক্তির মধ্যে, অর্থাৎ প্রার্থীর মধ্যে, সেই ভোটার তার সিদ্ধান্তটা নিয়ে নেয় যার উপরে সে আস্থা রাখতে পারে। ঠিক একইভাবে আজকে এখানে কাউন্সিলর বৃন্দ যারা একত্রিত হচ্ছেন, তারা সেই সিদ্ধান্তটি গ্রহণ করবেন। আজকে এই ড্যাবের জন্যই, সেই জন্য আমি মনে করি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমি সেই জন্য প্রত্যাশা করব, আমার আশা থাকবে কাউন্সিলর বৃন্দ যারা আছেন, যেহেতু অনেকদিন পরে, আজকে প্রায় 7 বছর পরে ভোটের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় ড্যাব তার কমিটি গঠন করতে যাচ্ছেন। উপস্থিত প্রত্যেক কাউন্সিলর, আমাদের আজকে কাউন্সিলর সংখ্যা 3117 জন। প্রত্যেক উপস্থিত প্রত্যেক কাউন্সিলর অত্যন্ত চিন্তা ভাবনা করে সিদ্ধান্তটি নেবেন। সম্মানিত কাউন্সিলবৃন্দ, সম্মানিত সভাপতি, একই সাথে এখানে একটি কথা অবশ্যই না বললেই নয়। আজকে এখানে যেহেতু সামনে যারা বিশেষ করে বসে আছেন এবং মঞ্চেও কম বেশি যারা বসে আছেন, অধিকাংশ মানুষ, আমি, মহাসচিব সাহেব সহ, আহ্বায়ক সাহেব সহ কয়েকজন আমরা আছি, আমরা হয়তো চিকিৎসা পেশার বাইরের মানুষ। আর অধিকাংশ মানুষ, বলা যায় 99%-এরও বেশি সংখ্যক মানুষ হয়তো হলে উপস্থিত বা হলের বাইরে যারা আছেন কাউন্সিলর হিসেবে, সকলে এখানে চিকিৎসক বৃন্দ। মহাসচিব সাহেব যেরকম একটি বিশেষ ধন্যবাদ জানিয়েছেন আপনাদেরকে, আমার মনে হয় আমারও একটি আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানানো হচ্ছে। আমি দুটো বিষয় চিকিৎসক বৃন্দকে ধন্যবাদ, আগে ধন্যবাদটা দিয়ে নেই, তারপরে হাততালিটা দেন। তো ধন্যবাদটি হচ্ছে
এখানে সামনে আমি যতটুকু ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি, এখানে ডক্টর ফরিদ সাহেব আছেন, উনি সহ কিছু মানুষ, একটি টিম বিগত 8 বছর ধরে ওনারা আমার মায়ের, অর্থাৎ সারা দেশের মানুষ যাকে দেশনেত্রী খালেদা জিয়া হিসেবে চেনেন, সেই মানুষটিকে ওনারা চিকিৎসা দিয়েছেন। ওনার সন্তান হিসাবে এবং আমরা যারা পরিবারের ওনার সদস্য, যারা আমরা এই সময়টাতে দেশে থাকতে পারিনি, সেই মানুষগুলো আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে এই কয়জন মানুষকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ওনার সন্তান হিসেবে, পরিবারের সদস্য হিসেবে যা করতে পারিনি, ওই কয়জন চিকিৎসকবৃন্দ যা করেছেন, আমার কাছে মনে হয়েছে কোনো অংশে কম নয়, ক্ষেত্র বিশেষে বেশি করেছেন ওনারা। সেই জন্য সামগ্রিকভাবে গোটা চিকিৎসক সমাজের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ পরিবারের পক্ষ থেকে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, একই সাথে আমি আরেকটি ধন্যবাদ জানাতে চাই আপনাদেরকে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। সেই ধন্যবাদটি হচ্ছে, বিগত 1 যুগেরও বেশি সময় ধরে আমরা দেখেছি দেশে কি ঘটেছে। দেশের স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা দূর ও সংস্কারের দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন ছাত্র জনতা। মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় বন্ধ রয়েছে যান চলাচল। বিস্তারিত জানাতে নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে যুক্ত আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন স্বাস্থ্য খাত সংস্কারে ছাত্র জনতার দাবিগুলো কি কি, আর অবরোধ কর্মসূচি কতক্ষণ চলতে পারে? ঠিক শুরু হয়েছে ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় এই মহাসড়ক অবরোধ কতক্ষণ চলবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে 1.5 ঘন্টা তো হয়েই গেল। আমরা কথা বলেছিলাম যারা এখানকার আন্দোলনকারী রয়েছে, তারা বলেছেন দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। এর ভাষা সাধারণত আন্দোলনের ভাষা যেমন হয়ে থাকে তেমনটি তারা বলেছেন। একটু জানিয়ে রাখি যে অ্যাম্বুলেন্স যদি থাকে তাহলে সেগুলোকে কিন্তু চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু অন্য কোনো যাত্রীবাহী যানবাহন কিন্তু চলাচলের কোনো সুযোগই নেই। স্বাস্থ্য সংস্কারের এই আন্দোলন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা ও হয়রানির বিরুদ্ধে করা হচ্ছে। বরিশালের সর্বস্তরের সাধারণ জনতার ব্যানারে এটি অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি যে তাদের যে দাবিগুলো রয়েছে, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপদ ভবন, সকল বিভাগের পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক, টেকনিশিয়ান ও দক্ষ জনবল, এমআরআই, আইসিইউ, ক্যাথল্যাব সহ সর্বত্র আধুনিক যন্ত্রপাতি প্রদান, সিন্ডিকেট ও হয়রানিমুক্ত চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতাল হস্তান্তর, স্বাস্থ্য অধিকারককে সংবিধান অনুযায়ী বাস্তবায়নকরণ, এই সব দাবিতে তারা কিন্তু এই আন্দোলন করছে। আমরা একটু জানিয়ে রাখি এই আন্দোলনের সাথে কিন্তু বরিশালের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ একত্রিত হয়ে এই আন্দোলন করতে আমরা দেখেছি। 1.5 ঘন্টার এই আন্দোলনে কিন্তু আমরা যেটা দেখেছি যে রাস্তার দুই পাশে সড়কে কিন্তু যানবাহন জমে গেছে এবং অবর্ণনীয় দুর্ভোগে পড়েছে সাধারণ যাত্রীরা। আমরা কথা বলেছিলাম যাত্রীদের সাথেও, তারাও বলেছেন যে দাবিতে এই আন্দোলন হচ্ছে, সরকার যদি এই দাবি মেনে নেয় তাহলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়। কখন যে দাবি মানা হবে তার কিন্তু সুনির্দিষ্ট কোনো খবর পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে আমরা একটু দেখাবার চেষ্টা করছি যারা আন্দোলনরত রয়েছেন তারা কিন্তু এখানে আন্দোলন করছেন এবং এই আন্দোলনের সাথে আরো বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ আসবে, যুক্ত হবে, এমনটি আমরা শুনতে পেরেছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এমনকি বরিশালের বাইরে থেকেও কিন্তু শিক্ষার্থীরা আসবে এমন ঘোষণা এখানে মাইকে করে দেয়া হয়েছে কিছুক্ষণ আগে। আমরা একটু দেখছি যারা আন্দোলনকারী রয়েছেন, গতকালকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা কিন্তু আন্দোলন চলেছে এবং মহাসড়ক অবরোধ ছিল। আর এখন যেটা দেখছি 1.5 ঘন্টার আন্দোলন, আজকে প্রচন্ড রোদ্দুর, কোনো বৃষ্টি নেই, তার মধ্যেও কিন্তু শত কষ্ট সহ্য করে এই আন্দোলনকারীরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। প্রত্যেকটি আন্দোলন যৌক্তিক এবং এই আন্দোলন যাতে মেনে নেওয়া হয় সেজন্য তারা কিন্তু কথা বলছে এবং চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা এখানে দেখছি শিক্ষার্থীরা রয়েছে, এদের মধ্যে ছাত্র এবং সাধারণ মানুষও কিন্তু আমরা যেটা দেখেছি
গতকালকের এই আন্দোলনের পরে অনেকেই কিন্তু এক ধরনের অস্বস্তি ফিল করতেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও আজকেও তারা শত কষ্ট সহ্য করে এই আন্দোলনে যুক্ত হয়েছে। এবং আমরা একটু দেখাবার চেষ্টা করছি যে এই প্রচণ্ড রোদের মধ্যেও তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনের সাথে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানান জায়গা থেকে আসছে, যুক্ত হচ্ছে এবং তারা কথা বলছে। তারা এই আন্দোলনের সাথে বরিশালবাসী যাতে একত্রিত হয়, বরিশালবাসীর সকলে যাতে যুক্ত হয়, সেই আহ্বানও তারা জানাচ্ছে। একটু জানিয়ে রাখি যে কেন হয়রানি হবে, কেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী যারা অসুস্থ রোগী যায় তারা কেন সেবা পাবে না, যথাযথ সেবা থেকে কেন তারা বঞ্চিত হচ্ছে, কেন এখানে প্রচুর চিকিৎসক দেওয়া হবে না যতজন দরকার, এই সব কারণে কিন্তু এই আন্দোলন চলছে। সেখানে একটি সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট হটাবার চেষ্টা করা হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই আন্দোলন কতক্ষণ চলবে সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না, তবে আজকে কিন্তু 43তম দিন এই আন্দোলনের। 43তম দিনের আমরা যেটা দেখছি, প্রচণ্ড রোদের মধ্যে এখানে তারা এসেছে এবং এই আন্দোলন করছে। প্রচুর মিডিয়া কর্মী এখানে রয়েছে, তারাও কিন্তু এগুলো কাভার করছে। অর্থাৎ শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের এই সেখানকার যে আন্দোলন, সেই আন্দোলন সুনির্দিষ্টভাবে তারা চায় এখানকে স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য কর্মকর্তা যারা রয়েছে তারা আসুক এবং এ ব্যাপারে সিদ্ধান্ত দিক, এটি তারা আশা করছে। এতটুকু ছিল বরিশালে যে মহাসড়ক অবরোধ করা হয়েছে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের, তার সবশেষ খবর। চট্টগ্রামের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা বসতঘর। প্রাকৃতিক দুর্যোগ ও ঘূর্ণিঝড়ে প্রাণহানির শঙ্কা নিয়ে যেখানে বসবাস করছেন নিম্ন আয়ের মানুষ। শুধু তাই নয়, শত কোটি টাকা খরচে বানানো বেড়িবাঁধ সড়কও এখনও শুটকি ব্যবসায়ীদের দখলে। দিনরাত শুটকি প্রক্রিয়াজাতের দুর্গন্ধে অতিষ্ঠ কয়েক কিলোমিটারে বসবাস করা বাসিন্দারা। বিস্তারিত হোসাইন জিয়াদের প্রতিবেদনে। কক্সবাজারের পেকুয়ার মগনামা ঘাট। প্রতিদিন এ ঘাট হয়ে কুতুবদিয়া দ্বীপে যাতায়াত করে কয়েক হাজার মানুষ। এখানে এলে চোখ জুড়ায় বিস্তৃত সাগর, জেলেদের মাছ নিয়ে ফেরার দৃশ্যে। সমুদ্র উপকূলে আছে মন মাতানো হাওয়া। এমন প্রাকৃতিক সৌন্দর্য আর নতুন গড়ে ওঠা বেড়িবাঁধ সড়ক এখানকার আকর্ষণীয় পর্যটন স্পট। প্রতিদিন বিকেলে বা সাপ্তাহিক বন্ধে মগনামা ঘাটে ভিড় করেন শত শত পর্যটক। খুব কাছেই নৌবাহিনীর সাবমেরিন ঘাঁটি। কিন্তু এমন সৌন্দর্য ঢাকা পড়েছে বেড়িবাঁধ সড়কের দুই পাশে গড়ে ওঠা শত শত অবৈধ স্থাপনায়। সমুদ্রের কয়েকশো গজের মধ্যেই সরকারি খাস জায়গায় গড়ে উঠেছে বসতঘর, দোকানপাট সহ অস্থায়ী স্থাপনা। এতে যে কোনো সময় বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে ঘটতে পারে প্রাণহানির ঘটনা। এছাড়া বেড়িবাঁধ কেটে করা এসব স্থাপনায় ঝুঁকিতে আছে বেড়িবাঁধও। কিছু সরকারি হাট জমি ওখানে থাকে আর কি, নিজস্ব জায়গা জমি খুব কম, যে ভাষা আছে সরকারি জায়গা খুব সরকারি হাট মধ্যে থাকে আর কি। সরকার যদি স্থান দেয় স্থানে যাবে, না হলে আর অন্য ব্যবস্থা করবে। আমি বেগি বাসা দুয়ান গড় যারা তো বিটা বাড়ি না তারা কি যে হাঁড়িলে আমার ইন্দি ইল্লা করে নিচে করে কি বান্ধে বাসা আমার থেকে। শত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা বিশালে বেড়িবাঁধ সড়কও এখন স্থানীয় শুটকি আর মাছ ব্যবসায়ীদের দখলে। প্রায় 1.5 কিলোমিটার সড়কের উপরেই শুটকি প্রক্রিয়াজাত করে শত শত ব্যবসায়ী। পচা শুটকির তীব্র দুর্গন্ধে এ পথে চলাচল করাই যেন দায়। এতে কমেছে পর্যটকের আনাগোনা। আশেপাশের কয়েক কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়ানোয় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারাও। এত পচা গন্ধ, আর এখান থেকে 1 কিলো 2 কিলো 2 মিটার গন্ধে থাকা যায় না। এখন রাস্তা পরিবর্তন হলে সুন্দর হয়েছে। এখানে যদি দূরদূরান্ত থেকে মানুষ আসে তাহলে এখানে মানে কি ভালো করে ঘুরতে পারে না, শুধু গন্ধের জন্য। এদিকের গন্ধ শতকরা 70% আমাদের এদিকে যায়। অথচ গুরুত্বপূর্ণ এ বেড়িবাঁধ সড়ক ও সমুদ্র উপকূল ঘিরে আকর্ষণীয় পর্যটন স্পট গড়ে তোলা সম্ভব। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এই সমুদ্র উপকূলে মেরিটাইম মিউজিয়াম, উন্নত মানের হোটেল রেস্টুরেন্ট সহ আধুনিক ও পরিকল্পিত বিনোদন কেন্দ্র গড়ার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। তো মগনামা ঘাট এবং সাবমেরিন যে রাস্তাটা রয়েছে, এটাকে আমরা বিভিন্ন পর্যটন শিল্পের আওতায়, যেমন আমরা নৌবাহিনীর সাথে কথা বলেছি, ওনারা একটা সাবমেরিন মিউজিয়াম করার পরিকল্পনা রয়েছে। আগামী 4-5 বছরের মধ্যে হয়তো ওনারা এই কাজটা করবেন। তো আমরা আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আস্তে আস্তে যেই রেস্টুরেন্ট বা সুযোগ সুবিধাগুলি দেওয়া যায় পর্যটকদের, সেইটার জন্য কাজ করছি। ঝুঁকি নিয়ে এখানে বসবাস করা পরিবারগুলো হতদরিদ্র ও বসতভিটা হারা।
নিরাপদ আশ্রয়ন পেলে চলে যেতে চান তারাও। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। ইউক্রেনে যুদ্ধবিরতির লক্ষ্যে আগামী 15 আগস্ট যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের কথা নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছে ক্রেমলিন। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার উপর চাপ প্রয়োগের বিকল্প নেই। আরও জানাচ্ছেন নাফিয়া আরমান মনন। সুইজারল্যান্ড, হাঙ্গেরি, ইতালি কিংবা সংযুক্ত আরব আমিরাত নয়, ট্রাম্প ও পুতিনের মধ্যকার বৈঠক হচ্ছে আলাস্কায়। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্যটিতে দুই প্রেসিডেন্টের সাক্ষাৎ হবে আগামী 15 আগস্ট। বিষয়টি নিশ্চিত করেছেন খোদ ডোনাল্ড ট্রাম্প। আজারবাইজান ও আর্মেনিয়ার সরকার প্রধানের সঙ্গে বৈঠকের সময় নিজেকেই তৃতীয় বিশ্বযুদ্ধ রুখে দেওয়ার কৃতিত্ব দেন মার্কিন প্রেসিডেন্ট। জানান, এখন দ্বন্দ্ব নিষ্পত্তির সময়। পাশাপাশি ইঙ্গিত দেন, যুদ্ধবিরতির জন্য শান্তি চুক্তিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভূখণ্ড বিনিময় করা হতে পারে। It's very complicated, but we're going to get some back. We're going to get some switched. There'll be some swapping of territories to the betterment of both. But we'll be talking about that either later or tomorrow or whatever. সিবিএস নিউজের প্রতিবেদন বলছে, দোনাবাস ও ক্রিমিয়া অঞ্চলের দখল রাখতে চায় রাশিয়া। বিপরীতে খেরসন ও জাপোরিঝিয়া অঞ্চল ফেরত পাবে ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকের পর এমনটাই প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট। বিশ্লেষকরা বলছেন, সম্ভাব্য বৈঠকের ঘোষণার মাধ্যমে কৌশলগত জয় পাচ্ছেন ভ্লাদিমির পুতিন। I think that the most likely winner, but it's going to be a small win rather than a big win. The most likely winner is Putin. I think it's likely he will succeed in his efforts to buy some time. ক্রেমলিনের এক মুখপাত্র বিবিসিকে জানান, ভৌগোলিক নৈকট্যের কারণে আলাস্কাকে সাক্ষাতের স্থান ঠিক করার বিষয়টি যথোপযুক্ত। ইতোমধ্যে দ্বিতীয় দফা সাক্ষাতের জন্য ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয়েছে রাশিয়ায়। অন্যদিকে ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, যুদ্ধবিরতির জন্য রাশিয়ার ওপর চাপ প্রয়োগের বিকল্প নেই। Та загрози тоді вдасться досягти саме сталого миру. Вже багато підтримки. Це підтримка в нових умовах, коли озвучений дедлайн для Росії для припинення вогню. ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে শুক্রবারই চীন ও ভারতসহ 5 দেশের সরকার প্রধানের সঙ্গে ফোনালাপ করেছেন রুশ প্রেসিডেন্ট। যুদ্ধের অগ্রগতি নিয়ে অবহিত করায় পুতিনকে ধন্যবাদ জানান মোদি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নত করায় আনন্দিত বলে মন্তব্য করেছেন শি জিনপিং। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তিতে সই করেছে আজারবাইজান ও আর্মেনিয়া। হোয়াইট হাউসে চুক্তি সইয়ের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ ও আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। ট্রাম্প জানায়, চুক্তির মাধ্যমে চিরতরে লড়াই বন্ধে সম্মত হয়েছে দুই দেশ। পরস্পরের মধ্যে বাণিজ্য, ভ্রমণ ও কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করা হবে। পাশাপাশি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী ট্রাম্প রুট তৈরি করা হবে। চুক্তিসই অনুষ্ঠানে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের মনোনয়নের জন্য সুপারিশ করতে যৌথ আবেদন পাঠানোর ইঙ্গিত দিয়েছেন দুই দেশের সরকার প্রধান। দক্ষিণ ককেশাস দেশ দুটি 1980-র দশক থেকে আন্তঃসীমান্ত যুদ্ধে লিপ্ত। সবশেষ 2023 সালে রক্তক্ষয়ী যুদ্ধের পর বিরোধপূর্ণ কারাবাখ অঞ্চল দখল করে আজারবাইজান। I'm sure that Armenia and Azerbaijan will find. Thank you very much. প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণের পাশাপাশি সংস্কার ও নির্মাণাধীন 150টি স্টেডিয়ামের কাজ দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সকালে নাটোর সহ বিভিন্ন উপজেলার 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, নির্মাণ কাজ শেষ হলে এসব স্টেডিয়ামের সাহায্যে খেলাধুলার মাধ্যমে মাদক থেকে যুব সমাজ দূরে থাকবে। এরপর তিনি মিনি স্টেডিয়াম ঘুরে দেখেন। পরে তিনি স্থানীয় জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় অংশ নেন। এর আগে রাজশাহীতে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন 12টি প্রকল্পের উদ্বোধন করেন। আমাদের যেই প্রকল্পের অধীনে আজকে 14টি উপজেলার মিনি স্টেডিয়াম উদ্বোধন হলো, এই প্রকল্পে প্রায় ইতিমধ্যেই 150টির কাছাকাছি মিনি স্টেডিয়ামের কাজ শেষ হয়েছে এবং আমরা আমাদের পরবর্তী ফেজ আরও কয়েকটা ফেজে বাকি উপজেলাগুলোতেও মিনি স্টেডিয়াম
করার উদ্যোগ গ্রহণ করেছে এবং সেগুলো ধাপে ধাপে বাস্তবায়িত হবে। শেষ করব এখন ঢাকা, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে প্রকাশ্য গুপ্ত রাজনীতি নিষিদ্ধ ঘোষণা, নিয়ম অমান্যে শাস্তির বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে প্রশাসনের বৈঠকে। সন্ত্রাসীদের ভিডিও করাতে এই সাংবাদিক তুহিনের ওপর হামলা, ব্রিফিংয়ে জানিয়েছে র্যাব। প্রধান আসামি মিজান সহ গ্রেপ্তার 7। কেন্দ্রে বিশৃঙ্খলা হলে একাধিক বা পুরো আসনেই ভোট স্থগিত, রংপুরে সিইসি। বয়সভিত্তিক ও অসুস্থ ভোটারদের জন্য হতে পারে আলাদা লাইন। কক্সবাজারের পেকুয়ায় বেড়িবাঁধ দখল করে অবৈধ স্থাপনা, দুর্যোগে প্রাণহানির ঝুঁকি নিয়ে নিম্ন আয়ের মানুষের বসবাস। 15 আগস্ট আলাস্কায় পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠক, দোনাবাস ও ক্রিমিয়া রাশিয়ার দখলে রেখে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির ইঙ্গিত। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।